হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। তো আগের দিন দেখো আমরা পড়েছিলাম সেটা হচ্ছে অসমোসিস, অর্থাৎ অভিস্রবণ কি জিনিস সেটা আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছিলাম যে দুটো আলাদা আলাদা বা ভিন্ন গাঢ়ত্বের যদি দুটো দ্রবণ রাখা হয় তাহলে এবং তাদেরকে যদি মাঝ বরাবর বা মাঝখানে যদি একটা সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হয় তাহলে পরে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যে দ্রাবক কণাগুলো রয়েছে দ্রবণের বা সলভেন্ট পার্টিকেলগুলো রয়েছে সেগুলো যেতে শুরু করে, সেটাকে আমরা জেনেছিলাম অসমোসিস বলে। তো আজকে অসমোটিক প্রেসারের ক্ষেত্রে আমরা জানবো যে এখানে ঘটনাটা কি ঘটে। দেখো এখানে বাঁ দিকে একটা রাখা হয়েছে বিকার, ডান দিকে একটা রাখা হয়েছে। বাঁ দিকে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে সলিউশন বা এটাকে আমরা বলবো দ্রবণ, এবং ডান দিকে আমরা অন্য কোনো সলিউশন না রেখে ওই যে দ্রবণটা আমরা নিয়েছি তার যে দ্রাবক পদার্থটা বা যেটাকে আমরা সলভেন্ট বলি, তাহলে আমরা এইদিকে পিওর সলভেন্টকে রাখবো। তাহলে পরে এর যদি আমরা অভিস্রবণ ঘটাই, অর্থাৎ যদি এখানে একটা সেমি পারমিয়েবল পর্দা, এটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা। প্রত্যেকটা টার্ম আমরা পরিচিত আমাদের কাছে, কারণ এগুলো সব আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করা হয়েছে। তো মাঝখানে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হয়েছে। আমরা জানি নর্মালি কি ঘটবে, দ্রাবক যে কণাগুলো রয়েছে সেগুলো দ্রবণের মধ্যে প্রবেশ করবে, তাই তো? অর্থাৎ এই যে ফ্লোটা হবে সেই ফ্লোটার অভিমুখ হবে এদিকে। ক্লিয়ার ব্যাপারটা? কোন কণাগুলো এখানে আসবে? দ্রাবক কণাগুলো বা সলভেন্ট পার্টিকেলগুলো আস্তে আস্তে ডান দিক থেকে বাঁ দিকে আসবে। পুরো প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে অভিস্রবণ প্রক্রিয়া। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম দুটোই সলিউশন নিয়েছিলাম, দুটো সলিউশনের মধ্যে একটাতে গাঢ় দ্রবণ নিয়েছিলাম, একটাকে লঘু দ্রবণ নিয়েছিলাম। আমরা দেখেছিলাম লঘু দ্রবণ থেকে দ্রাবক কণাগুলো গাঢ় দ্রবণের দিকে আসছিল, ঠিক আছে? এখানে পিওর সলভেন্ট নিয়েছি, অর্থাৎ দ্রাবক কণা আছে শুধু, আর কিছু কণা নেই। অর্থাৎ দ্রাবক কণাগুলো তার বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে তার কম ঘনত্বযুক্ত স্থানের দিকে যাবে, অর্থাৎ দ্রাবক কণাগুলো ডান দিক থেকে বাঁ দিকে আসবে। ক্লিয়ার এতটা অবধি? বেশ। এবারে যদি আমরা এখানে একটা পিস্টন যোগ করি, ঠিক আছে, এটার নাম হচ্ছে পিস্টন, এবং এই পিস্টনের মাধ্যমে আমরা যদি এখানে একটা চাপ প্রয়োগ করি তাহলে পরে কি ঘটনাটা ঘটবে, যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে এই দ্রাবক কণাগুলোর বা দ্রাবক অণুগুলোর এই দ্রাবক থেকে সলিউশনের দিকে আসা বন্ধ হয়ে যাবে, সেই নির্দিষ্ট পরিমাণ চাপকে বলা হয়ে থাকে অসমোটিক প্রেসার। তাহলে খুব ইজি ডেফিনেশন আমরা দিতে পারবো যে যদি আমরা কোনো দ্রবণ এবং তার বিশুদ্ধ দ্রাবককে একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করে রাখি, তাহলে দ্রবণের মধ্যে যে ন্যূনতম পরিমাণ চাপ প্রয়োগ করলে পুরো অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ দ্রাবক কণাগুলোর দ্রবণে আসা বন্ধ হয়ে যায়, সেই নির্দিষ্ট পরিমাণ চাপকে বলা হয়ে থাকে অসমোটিক প্রেসার বা সেই দ্রবণের অভিস্রবণ চাপ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা এই চাপটাকে আমরা ডিনোট করতে পারি কি দ্বারা? পাই দ্বারা। অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করলে অসমোসিস বন্ধ হয়ে যাবে, সেই পরিমাণ নির্দিষ্ট চাপটাকে বলবো আমরা অসমোটিক প্রেসার পাই। তো এই অসমোটিক প্রেসার সংক্রান্ত বা অসমোটিক চাপ সংক্রান্ত বিজ্ঞানী ভ্যান টপের আমরা কয়েকটা সূত্র পড়বো। বিজ্ঞানী ভ্যান টপ প্রথম যে সূত্রটা দিয়েছিলেন তিনি বললেন যে এই অসমোটিক প্রেসারের মান ওই দ্রবণের যে মোলারিটি সেই মোলারিটির সাথে সমানুপাতিক। এক নাম্বার সূত্র। অর্থাৎ প্রথম সূত্রটা হচ্ছে যে যদি আমরা টেম্পারেচারটা ফিক্সড রাখি, কারণ আমরা জানি মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, তাই ফিক্সড টেম্পারেচারে এবং নির্দিষ্ট যদি আমরা দ্রাবক এবং দ্রবণ যদি নিই, ক্লিয়ার, এবং সেই দ্রবণের মধ্যে যদি দ্রাবক পদার্থটা থাকে অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য, আমরা সমস্ত ক্ষেত্রে দেখেছি যে দ্রবণের মধ্যে যে দ্রাবকটাকে আমরা নেব সেটা প্রথমত হতে হবে অনুদ্বায়ী, দ্বিতীয়ত হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, এবং আলটিমেটলি পুরো দ্রবণটাকে হতে হবে লঘু দ্রবণ, তবেই এই সূত্রগুলো প্রযোজ্য হবে। এগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো তাহলে পরে যদি এই সমস্ত কন্ডিশনগুলো মেনে চলে তাহলে এই যে টোটাল অভিস্রবণ চাপ, সেই অভিস্রবণ চাপ দ্রবণের মোলারিটির সাথে সম্পর্কিত হবে এবং সমানুপাতিকভাবে সম্পর্কিত হবে, অর্থাৎ পাই প্রপোর্শনাল টু এম।
নাম্বার 2, যদি আমরা তাপমাত্রার পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে যে ঘটনাটা ঘটবে সেক্ষেত্রে পায়ের মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে অভিশ্রবণ চাপ দ্রবণের উষ্ণতার সাথে সম্পর্কিত, বা আমরা লিখব পাই প্রপোর্শনাল টু টি। এবং এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাকে নিয়ে নেওয়া হয় কেলভিন স্কেলে। ক্লিয়ার? সেন্টিগ্রেডে থাকলেও আমরা সেটাকে কেলভিনে ট্রান্সফার করে নেবো। আচ্ছা, কারণ এটা পরম উষ্ণতার সাথে সমানুপাতিক এবং পরম উষ্ণতা আমরা জানি কেলভিন স্কেলে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3, আমরা যদি দ্রবণে দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট রাখি, উষ্ণতার পরিমাণটা নির্দিষ্ট রাখি এবং একই মোল পরিমাণ দ্রাবক যদি আমরা যোগ করতে থাকি, তাহলে আমরা যে দ্রাবই যোগ করি না কেন বা যে সলিউট পার্টিকেলই যোগ করি না কেন, সমস্ত ক্ষেত্রেই দেখা যাবে পায়ের মানটা সমান হবে। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারবো যে পাই বা অসমোটিক প্রেসার এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ এটা যে দ্রাবটা নেওয়া হয়েছে বা যে অনুদ্বায়ী সলিউট পার্টিকেলটা নেওয়া হয়েছে তার মূল সংখ্যার উপর নির্ভর করে, তার প্রকৃতির উপর কিন্তু কোনো মতেই নির্ভর করে না। তাহলে মেন এই যে আমরা দুটো সূত্র পেলাম এবং 3 নম্বর যে সূত্রটা পেলাম যে অসমোটিক প্রেসার হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি এবং এটা যে দ্রাবকগুলো নেওয়া হয়েছে সেই দ্রাবকগুলোর মূল সংখ্যার উপর নির্ভর করে, তাদের প্রকৃতির উপর নির্ভর করে না। ঠিক আছে? তো এই তিনটের উপর বেস করে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে, প্রথমত আমরা পেলাম পাই প্রপোর্শনাল টু এম এবং দ্বিতীয়ত আমরা পেলাম পাই প্রপোর্শনাল টু টি। এখান থেকে আমরা লিখতে পারবো যে পাই প্রপোর্শনাল টু এম ইন্টু টি। এবার যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টের মানটা হবে আর। এটাকে আমরা মনে রাখবো এম আর টি বলে। ঠিক আছে? যেখানে পাই মানে হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিশ্রবণীয় চাপ, এম মানে হচ্ছে সেই দ্রবণের মোলারিটি, টি মানে হচ্ছে উষ্ণতা কেলভিন স্কেলে এবং আর এর মান আমরা জানি এটা একটা কনস্ট্যান্ট এবং আর এর ভ্যালুটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। তো এক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো নেবো, যে চাপটা, যেহেতু সেই চাপটা অ্যাটমসফিয়ারিক চাপ অর্থাৎ এটিএম এ নেওয়া হবে, সেই জন্য আর এর ভ্যালুটাও আমরা লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালুটা নেবো। তো আর এর লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু আমরা ক্লাস 10 থেকেই জেনে আসছি 0.082। তাহলে আর এর ভ্যালুটা আমাদের দাঁড়ালো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। আমরা পায়ের ভ্যালুটা বের করব যখন এম এবং টি এর ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে এই সংক্রান্ত ভেরি ইজিলি একটা অঙ্ক আমরা করে দেখব যে অসমোটিক প্রেসারের মানটা কত বের হচ্ছে। ঠিক আছে? তাহলে একটা অঙ্ক লেখা যায়। দেখো এখানে খুব সহজ এবং সুন্দর একটা প্রবলেম দেওয়া রয়েছে। 5% ওয়েট বাই ভলিউম চিনির দ্রবণের 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অসমোটিক প্রেসার কত? তার মানে অসমোটিক প্রেসারের সূত্র আমরা জানি পাই সমান এম আর টি। পাইটা বের করতে হবে। আর এর যে ভ্যালু, সেই আর এর ভ্যালুটা আমরা প্রত্যেকেই জানি 0.082। আচ্ছা, ইউনিটটা লিখছি না। টি এর ভ্যালুটা কত হবে বলে দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তার সাথে 273 আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের কেলভিনে মানটা চলে আসবে। বেশ, এখন আমাদের এম এর ভ্যালুটা কিন্তু জানা নেই, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু এখানে মোলারিটি দেওয়া নেই, অর্থাৎ মোলারিটিটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তবে এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে 5% চিনি দ্রবণ। তো একদম প্রথমকার ভিডিও থেকে, প্রথম একটা দুটো ভিডিও থেকে আমাদের এই কনসেপ্টটা দেখো অলরেডি ক্লিয়ার হয়ে আছে যে 5% ওয়েট বাই ভলিউম চিনির দ্রবণ মানে 5 গ্রাম। কেন প্রথমে গ্রাম লিখলাম? কারণ প্রথমে এখানে ওয়েট আছে, সেই জন্য 5 গ্রাম চিনি আছে 100 ml দ্রবণে। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি জিনিসগুলো, সেগুলো এখন এখানে বাস্তবে প্রয়োগ হচ্ছে বা কাজে লাগছে। তাহলে শেষে আছে ভলিউম, সেই জন্য এখানে ml লিখেছি। যদি এটা ওয়েট থাকতো তাহলে আমরা কিন্তু গ্রাম লিখে ফেলতাম, ব্যাপারটা বুঝতে হবে। এখানে আছে পার্সেন্টেজ, ওই জন্য 100 ml এর কথা বলা হয়েছে। তাহলে পার্সেন্টেজটার জন্য 100 লেখা আছে। আমরা এভাবেই করি সমস্ত জিনিসটা। ওয়েটের জন্য 5 গ্রাম দেওয়া আছে, এখানে শেষে ভলিউম আছে বলে আমরা ml লিখেছি। যদি এটা ওয়েট বাই ওয়েট পার্সেন্ট থাকতো তাহলে আমরা 5 গ্রাম চিনি আছে 100 গ্রাম দ্রবণে লিখতাম। যদি ভলিউম বাই ভলিউম থাকতো তাহলে 5 ml লিখতাম। ঠিক আছে? তো এইভাবে মানগুলো বের করতে হয় জেনারেলি। তাহলে এখানে ওয়েট বাই ভলিউম দেওয়া আছে 5 গ্রাম চিনি
100 ml দ্রবণে রয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে পরে যদি আমরা মোলারিটি বের করতে চাই, অর্থাৎ এম এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাদের মোলারিটি বের করার সূত্রটা এবারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জানি মোলারিটি মানে হচ্ছে দ্রাবক এর মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। এটা আমরা খুব ভালো করে মোলারিটি চ্যাপ্টারে পড়েছি। এবং দ্রবণের আয়তনটাকে কিসে প্রকাশ করতে হয়? অবশ্যই লিটারে প্রকাশ করতে হয়। তাহলে আমাদের দাঁড়ালো দ্রাবক মোল সংখ্যা বাই হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটাকে আমরা প্রকাশ করব কিসে? লিটারে। বেশ, তাহলে দ্রাবক মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করার নিয়ম কি? প্রদত্ত ভর, এটাও আমরা জানি, বাই আণবিক ভর। এগুলো নিয়ে নিশ্চয়ই কারোর কোনো কনফিউশন নেই। প্রদত্ত ভর কত দিয়ে দেওয়া আছে? এই যে দ্রাবক প্রদত্ত ভর কত? 5 গ্রাম। তাহলে উপরে রাখলাম কত? 5। নিচে হচ্ছে আণবিক ভর। তাহলে চিনির আণবিক ভরটা কিন্তু দেওয়া নেই। চিনির সংকেত কি? চিনি মানে হচ্ছে সুক্রোজ, C12, H22, O11, C12, H22, O11 বা O11। ঠিক আছে, বেশ। তাহলে এবারে এর মানগুলো আমাদেরকে বের করতে হবে। কার্বনের হচ্ছে 12 ভর, 12 বার 144, হাইড্রোজেনের 1, তাহলে 22 ইন্টু 1 মানে 22, আর অক্সিজেনের হচ্ছে 16, 16 ইন্টু 11 মানে 176। তো এই সবগুলোকে যদি যোগ করি তাহলে এর ভ্যালুটা আসবে 342। তোমরা একটু বাড়িতে ক্যালকুলেট করে এই মানটা দেখে নেবে। তাহলে এর আণবিক ভর কত? 342। তোমাদের কতগুলো ভর এরকম আস্তে আস্তে প্র্যাকটিস করে রাখতে হবে। চিনি, ইউরিয়া, গ্লুকোজ, এরকম কয়েকটা জিনিসের মান তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বা বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ বেশিরভাগ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমরা ওপরে দ্রাবক মোল সংখ্যা পেয়ে গেলাম 5/342। নিচে হচ্ছে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা লিটারে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে দ্রবণটা আমাদের 5% বলাতে 100 ml পেয়েছি। তাহলে 100/1000। ক্লিয়ার? তাহলে আমরা মোলারিটির ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। মোলারিটি ভ্যালুটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি। 100/1000 মানে হচ্ছে 1/10। 10টা উপরে গেলে হবে 50, 5-এর সাথে 10 গুণ হবে, তাহলে 50/342। তাহলে এম এর ভ্যালুটা আমরা লিখলাম 50/342। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, আর কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই। তাহলে আমরা এবার পায়ের ভ্যালুটা বের করবো। পাই সমান 50/342 ইন্টু 0.082 ইন্টু 288। ভ্যালু যেটা আসবে সেটা 3.4 অ্যাটমসফিয়ারের মতো আসবে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নেবে। তো আগের দিনও দেখো, যখন আমরা বয়েলিং পয়েন্ট বা আমরা হিমাঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো করছিলাম, ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন, তখন কিন্তু লক্ষ্য করে দেখো মোলারিটির কনসেপ্ট ছিল, স্মল এম, এখানে ক্যাপিটাল এম আছে, অর্থাৎ মোলারিটির কনসেপ্ট আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কিন্তু তোমরা ব্যাপারটা বোঝো কিনা, মোলারিটি জানো কিনা, মোলারিটি জানো কিনা, নর্মালিটি জানো কিনা, এই জিনিসগুলো জানার জন্য বা তোমরা জানো কিনা সেটা বোঝার জন্য এই ধরনের প্রবলেমগুলো সেট করা হয়। ঠিক আছে, তো আগে যদি মোলারিটি, নর্মালিটি, মোলারিটি পুরো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কিভাবে নাম্বার অফ মোলস বের করতে হয় যদি তোমরা জেনে থাকো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো মোটেও কোনো কিছু কঠিন নয়। কারণ এখানে জাস্ট সূত্র পুট করবে এবং অ্যান্সার বের করবে। এবং এখানে দেখো ডাইরেক্ট মোলারিটির মানটা দিয়ে দিতে পারতো, কিন্তু দেওয়া নেই। অর্থাৎ কি, তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে প্রশ্নতে যে তোমরা আদৌ মোলারিটিটা বোঝো কিনা বা এটা বের করতে জানো কিনা। ক্লিয়ার? বেশ। আরেকটা জিনিস, এটাকে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি এ কারণে বলতে পারবো, কারণ এটা পাই প্রপোর্শনালটা আমরা লিখছি এম, এম ফর হচ্ছে মোলারিটি। তো এম মানে দেখো আমরা লিখলাম দ্রাবক এর মোল সংখ্যা বাই হচ্ছে নিচে লিখেছিলাম দ্রবণের আয়তন। তার মানে এই যে এম এর ভ্যালুটা, এটা দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভর করে, তাই না? তাহলে যেহেতু এটা দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভর করছে, দ্রাবের প্রকৃতির উপর নয়, সেই জন্য পায়ের ভ্যালুটাও বা অসমোটিক প্রেসারের ভ্যালুগুলো দ্রাব্য পদার্থের মোল সংখ্যার উপর নির্ভর করবে। তাই এগুলোকে আমরা বলতে পারি কোয়ালিটেটিভ প্রপার্টি। তাই দ্রাব্যটা আমরা যাই নিই না কেন, আমরা এখানে চিনি নিতে পারি, ইউরিয়া নিতে পারি, গ্লুকোজ নিতে পারি, সেটা ফ্যাক্টর নয়। আমরা কত মোল নিচ্ছি বা তার পরিমাণটা কত, তার উপর ডিপেন্ড করবে। এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে অসমোটিক প্রেসার, সেটা আমাদের যে কোয়ালিটেটিভ প্রপার্টি, সেটা আমরা ভেরি ইজিলি বুঝতে পারলাম। এবার আমরা একটা শর্ট টার্ম পড়বো, সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। ঠিক আছে, রিভার্স অসমোসিস নামটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে তার মানে নিশ্চয়ই এটা অসমোসিসের কিছুটা উল্টো জিনিস বা বিপরীত অভিশ্রবণ। রিভার্স
অসমোসিস, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, খুব ইম্পর্টেন্ট, রিভার্স অসমোসিস। তো ব্যাপারটা একটু সহজেই বলি, খুব সহজভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এটা দ্রবণ, এটা দ্রাব্য, যেমনভাবে আমরা আগেরগুলো এক্সপ্লেন করেছিলাম। এখানে অর্ধবেদ্য পর্দা আছে। তো এখানে যদি আমরা পিস্টনের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ পাই প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে দ্রাবক যেটা দ্রবণে প্রবেশ করছিল সেই প্রবেশটা কি হবে, বন্ধ হয়ে যাবে। এটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো এখন একটা জিনিস ভেবে দেখো, যে যে পরিমাণ প্রেসারটা আমরা দিচ্ছিলাম সেই নির্দিষ্ট পরিমাণ প্রেসারে বা নির্দিষ্ট পরিমাণ চাপে অসমোসিস প্রক্রিয়া বন্ধ হচ্ছিল। এখন এই পায়ের ভ্যালুটাকে যদি আমরা আরো বাড়িয়ে দিই, অর্থাৎ যে পরিমাণ চাপটাকে আমরা দিচ্ছিলাম তার সাথে যদি আরো বেশি করে করে চাপ দিতে থাকি, তাহলে ঘটনাটা কি ঘটবে, এই যে দ্রবণটা রয়েছে এই দ্রবণের মধ্যে যে সলভেন্ট পার্টিকেলগুলো বা দ্রাবক কণাগুলো, সেই দ্রাবক কণাগুলো এবার দ্রবণ থেকে দ্রাবকের দিকে যেতে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? বেশ, তাহলে আমাদের নর্মাল অভিস্রবণের প্রক্রিয়াটা কি, দ্রাবক থেকে দ্রাবকের কণা বা সলভেন্ট পার্টিকেল দ্রাবক থেকে দ্রবণে আসবে, এক নাম্বার। দু নাম্বার কি, আমরা অসমোটিক প্রেসার দেখেছি, একটা নির্দিষ্ট চাপ এখানে প্রয়োগ করব, এই দ্রাবক কণাগুলোর এখানে আসাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নাম্বার 3, আমরা চাপের পরিমাণটা আরো বাড়িয়ে দেবো, তখন দেখা যাবে যে এই দ্রাবক কণাগুলো তো এখানে আসতে পারছেই না, পরিবর্তে এত পরিমাণ দ্রবণে চাপ দেওয়া হচ্ছে যে এই দ্রবণে যে সমস্ত দ্রাবক কণাগুলো রয়েছে সেইগুলো আবার উল্টো দিকে যেতে শুরু করেছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয়ে থাকে রিভার্স অসমোসিস, বা আমরা বলতে পারি বিপরীত অভিস্রবণ। তাহলে এখানে রিভার্স অসমোসিসের ক্ষেত্রে আমরা লিখব যে যদি আমরা অসমোটিক প্রেসারের থেকে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করি, তাহলে দেখা যায় অভিস্রবণের বিপরীত ঘটনা দেখা যায়, অর্থাৎ দ্রবণের দ্রাবক কণাগুলো যেতে শুরু করে বিশুদ্ধ দ্রাবকের দিকে। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রসেসটা কিন্তু নন স্পন্টেনিয়াস প্রসেস, মানে এই প্রক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত, মানে ন্যাচারালি কিন্তু এই প্রক্রিয়াটা ঘটে না। সত্যিই তো তাই, ন্যাচারাল প্রসেস কোনটা বা স্পন্টেনিয়াস প্রসেস কোনটা, উল্টোটা, অসমোসিস প্রসেসটা, যে দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণে যাবে, দ্রাবকের ঘনত্ব এখানে বেশি, এখান থেকে দ্রাবক কণাগুলো এখানে যাবে, ক্লিয়ার। বা দ্রবণের গাঢ়ত্বটা বেশি, এখানে শুধু দ্রাবক আছে মানে এর গাঢ়ত্ব খুবই কম, নিম্ন গাঢ়ত্ব থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে যাবে। এগুলো সব আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো রিভার্স অসমোসিস কি হবে, নন স্পন্টেনিয়াস হবে। তার কারণটা হচ্ছে জোর করে আমরা দ্রবণের দ্রাবক কণাগুলোকে এখান থেকে দ্রাবকের দিকে পাঠিয়ে দিচ্ছি। সেই জন্য এটাকে কি করা হয়, বাইরে থেকে বাহ্যিক চাপ প্রয়োগের মাধ্যমে এই রিভার্স অসমোসিসকে ঘটানো হয়ে থাকে। তো এর একটা বাস্তব প্রয়োগ রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সমুদ্রের যে জল রয়েছে, সামুদ্রিক জল, সেই সামুদ্রিক জলের মধ্যে আমরা জানি প্রত্যেকেই কি বর্তমান, লবণ বর্তমান, এবং তার সাথে আরো অন্যান্য কণা বর্তমান, যার জন্য সেটা পানযোগ্য নয় বা পানের অযোগ্য। তো সেই সামুদ্রিক জলকে, এই লবণটাকে হাঁটানোর জন্য বা সেটাকে পানীয় জলে পরিণত করার জন্য আমাদের এই প্রক্রিয়াটা সাহায্য নেওয়া হয়, অর্থাৎ রিভার্স অসমোসিসের সাহায্য নেওয়া হয়ে থাকে। তো এখানে কি করা হয়, এখানে যে ঘটনাটা ঘটানো হয় সেটা হচ্ছে, এই যে দ্রবণ হিসাবে নিয়েছি, এই দ্রবণ হিসাবে আমাদের এখানে নেওয়া হয় সামুদ্রিক জল। ভালো করে বোঝো ব্যাপারটা, সামুদ্রিক জল বা সি ওয়াটার। তাহলে এর মধ্যে কি থাকবে, পিওর ওয়াটার আছে, প্লাস লবণ আছে, প্লাস আরো অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। আচ্ছা, এবারে এখানে কি ঘটনাটা ঘটে, যদি আমরা, আচ্ছা এখানে নেওয়া হয় বিশুদ্ধ জল বা পিওর ওয়াটার, ঠিক আছে। বেশ, তাহলে নর্মালি অসমোসিস প্রসেসের মাধ্যমে আমাদের কি হওয়া উচিত, এই জলটা এখানে যাওয়া উচিত, এই দিক থেকে এই দিকে। কিন্তু যদি আমরা রিভার্স অসমোসিস করি বা এখানে যদি প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করি, যে চাপটা হচ্ছে অসমোটিক প্রেসারের থেকেও বেশি, তাহলে দেখা যাবে যে এই যে সামুদ্রিক জলটা আমরা নিয়েছি, এই সামুদ্রিক জলের মধ্যে যে পিওর ওয়াটারটা রয়েছে, সেই পিওর ওয়াটারটা এবার কি হবে, এইদিকে যেতে শুরু করবে। বোঝা গেছে ব্যাপারটা? এবং কি হবে, শেষমেশ এই সামুদ্রিক জলের মধ্যে নিচে যে লবণ কণাগুলো, সেই লবণের কণাগুলো পড়ে থাকবে।
অর্থাৎ এর মাধ্যমে কি করতে পারছি, আমরা সামুদ্রিক জলের মধ্যে যে লবণগুলো রয়েছে সেই লবণগুলোকে আমরা ছেঁকে এখানে রেখে দিতে পারছি, আর বিশুদ্ধ যে জলটা সেই জলটাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যেতে পারছি, এবং বিশুদ্ধ জলের সাথে সেই জলটা মিশছে এবং পুরো জলটাই পানীয় জল হচ্ছে। তাহলে আমরা যদি পুরো প্রক্রিয়াটা কন্টিনিউ করতে চাই, আমরা এদিকে মনে করো সামুদ্রিক জল ঢোকাতে থাকলাম, তাহলে সামুদ্রিক জল এখানে ঢুকলো, এদিক থেকে প্রেসার প্রয়োগ করা হয়েছে, এখান থেকে যে বিশুদ্ধ জল সেই বিশুদ্ধ জল এদিকে প্রবেশ করবে, আর এখানে অর্ধবেদ্য পর্দা রাখাই আছে, এবং এই জলটাকে আমরা কি করতে পারবো, কালেক্ট করে নিতে পারবো। তাহলে এর মাধ্যমে কি করা হয়ে থাকে, সামুদ্রিক জলে ডিস্যালাইনেশন করা হয়ে থাকে, বা সামুদ্রিক জল থেকে লবণটাকে বাদ দেওয়ার ঘটনাটা এই প্রসেসের মাধ্যমে ঘটানো হয়। তো আজকের ভিডিওটা এতটাই। আমরা বুঝলাম যে অসমোটিক প্রেসার কি, রিভার্স অসমোসিস কি। নেক্সট ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আইসোটোনিক, হাইপোটোনিক এবং হাইপারটোনিক সলিউশন কি সেটা সম্পর্কে ডিসকাস করব, এবং তার কিছু বাস্তব প্রয়োগ আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ।